অবশেষে আজ ওসমান হাদির খুনি ফাইসাল আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযানে আছে এবং এই অভিযানেই এই ফয়সাল আত্মসমর্পণ করে আজকে। এবং এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, কারণ তার মা বাবার উপর ভয়াবহ চাপ দেওয়া হয় রিমান্ডে। এই নিয়ে আজকে সেনাবাহিনী রাতে স্বেচ্ছায় ধরা দিয়েছে। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার পর সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবার এই হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো আরও ভয়াবহ পরিকল্পনার তথ্য। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে বসেও চলে তার হত্যার মূল ছক। ঠিক কি পরিকল্পনা করে তারা? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্ট। ওসমান হাদি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য। এদিকে ইনকিলাব মঞ্চ বলছে একজন কাউন্সিলরের নির্দেশে হাদিকে মারা হয়েছে। এই দাবি পাগলেও বিশ্বাস করবে না। সব মিলে তাই প্রশ্ন উঠেছে, কাকে বাঁচাতে সরকার এই নতুন নাটক উপস্থাপনা করছে? ডিবি প্রধান আরও বলেন, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগপত্র চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। হাদি ভাই একটা ওসিয়ত করছিল, আমাকে মাইরা ফেলো, আক্ষেপ নাই, দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন। উসমান হাদি শেষবারের মতো বলে গিয়েছিল তার মৃত্যুর বিচারটা যাতে হয়, আর এখন তার সেই বিচার কার্য নিয়ে বিভিন্ন টালবাহানা চলছে দেশে। আজকে দেখতে পারি উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালকে নিয়ে একটা রিপোর্ট করা হয় এবং সে বিভিন্ন অভিযানের মাধ্যমে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উসমান হাদির মা, বাবা, স্ত্রী সবাইকে গ্রেপ্তার করে রিমান্ড দেওয়া হয়েছিল এবং উসমান হাদিকে আলটিমেটাম দেওয়া হয়েছিল সে যাতে আত্মসমর্পণ করে। আজকে দেখতে পারি দেশে নতুন ঘটনা ঘটে এবং আপনারা দেখেছেন উসমান হাদির মামলা নিয়ে 17 জনের নাম প্রকাশ করে একটা লিস্টও কিন্তু দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বা আদালত থেকে। সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। হাদির মৃত্যুর 1 মাস হতে যাচ্ছে, এখনো এই রহস্যের কুল কিনারা কিছুই করতে পারেনি সরকার। শেষ পর্যন্ত বাপ্পি নামের এক কাউন্সিলরের ওপর সমস্ত দোষ চাপিয়ে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চ বলছে একজন কাউন্সিলরের নির্দেশে হাদিকে মারা হয়েছে। এই দাবি পাগলেও বিশ্বাস করবে না। সব মিলে তাই প্রশ্ন উঠেছে, কাকে বাঁচাতে সরকার এই নতুন নাটক উপস্থাপনা করছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদির মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন পলাতক রয়েছে। ডিবি প্রধান আরও বলেন, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ফলে আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এদিকে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে মারা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্র জড়িত। এই অভিযোগপত্র মানি না। মঙ্গলবার রাত 8:30টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে আবদুল্লাহ আল জাবের এই মন্তব্য করেন। অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে, যার বদলতে ফয়সাল করিম মাসুদ এই কাজ করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে মারার সঙ্গে একটা পুরো চক্র জড়িত রয়েছে। এর পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। অনেকেই এই হত্যাকাণ্ডের পেছনে অন্য একটি রাজনৈতিক দলের হাতও দেখছেন, কারণ শুটার ফয়সালকে জামিনে মুক্ত করেছে বিএনপির কিছু আইনজীবী। এদিকে এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে দেশবাসীও। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন,
আব্দুর রব নামে একজন লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে শেষ করা হয়েছে। পুলিশের এই বক্তব্য আসলে কাকে মুক্তি দিল? রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিলেন তা হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। পুলিশ বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় শেষ করা হয়েছে। এই এক লাইনের মধ্যে কি পুরো মিশনের দায় চাপানো হলো অবস্থানের ওপর? এই বক্তব্য কি ঘাতকদের রাজনৈতিক অপরাধকে স্বাভাবিক প্রতিক্রিয়া বানিয়ে দিল না? চার্জশিটে ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের নাম, অথচ মূল অভিযুক্তদের একটি অংশ এখনও পলাতক। আর কারণ হিসেবে যদি শুধু আওয়ামী বিরোধী অবস্থান দেখানো হয়, তাহলে প্রশ্ন আসে, আওয়ামী বিরোধী হলেই কি প্রাণ হারানোর শিকার হওয়া বৈধ হয়ে যায়? এটা কি ব্যক্তিগত অপরাধ নাকি রাজনৈতিক আধিপত্যের বহিঃপ্রকাশ? এই ব্যাখ্যা কি প্রকৃত পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের আড়াল করে দিচ্ছে না? অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা প্রসঙ্গে পুলিশ বলছে, ভিডিও দিতে পারবে না, কিন্তু প্রমাণ আছে। ঠিক আছে, প্রমাণ থাকুক, কিন্তু প্রমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যের পূর্ণ প্রকাশ। হাদিকে কেন শেষ করা হলো, এই প্রশ্নের উত্তর যদি আধা খেসরা রাজনৈতিক ভাষায় ঢেকে দেওয়া হয়, তাহলে এই চার্জশিট ন্যায় বিচারের পথে নয়, বরং আধিপত্যবাদীদের মুক্তির পথে এক ধাপ হয়ে থাকবে। হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন ভিন্নমত প্রতিবাদ আর সাহসী অবস্থানের প্রতীক। হাদির রক্তের উপর দাঁড়িয়ে কেউ যদি স্টেটমেন্ট দিয়ে পার পেয়ে যায়, তাহলে আগামী দিনে আরও হাদি হারিয়ে যাবে। আমরা বিচার চাই, বিবৃতি নয়, পূর্ণ সত্য চাই। উল্লেখ্য, এর আগে গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটর সাইকেলে এসে 2 যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ওসমান হাদি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য, এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেওয়া হবে। ওসমান হাদির এই হত্যাকারীর জামিনের যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনের বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে। এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের একটা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে, বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আমি তো বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘটনার দিন রাতেই প্রথম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে, হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। ডক্টর ইউনূসের এই আদেশ যদি এরা না মানেন, তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনূস কি করতে পারেন? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে তো লেফটেন্যান্ট জেনারেল, তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা দেখেন। যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে, কিভাবে জামিন হয়, কিভাবে ছাড়া পায়, মানে এসব কাব্য করে লাভ আছে আসিফ নজরুল? যে আপনি বসে বসে কলাম লিখবেন, এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে বসে কলাম লিখবেন, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে। তো আপনি কি শিখতেছেন বসে বসে? আপনার কাজটা কি? আপনার কাজ থেকে নিয়ন্ত্রণ করা। আপনি না পারলে ভাই বিদায় হন। না পারলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না, কারোর জন্যই কোনো কিছুই, অর্থাৎ অ্যাবসলিউট নাই পৃথিবীতে। আমি আজকে আছি, কালকে থাকবো না। আপনি আজকে আছেন, কালকে থাকবেন না। পৃথিবী থেমে থাকবে না, পৃথিবীর মতো চলবে। হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে, পালিয়ে গেছে না? ঠিকই থাকতে পারছে, সে ফিরে আসতে পারবে? মনে তো হয় না। তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে? হাদি ভাই একটা ওসিয়ত করছিল, আমাকে মাইরা ফেলো, আক্ষেপ নাই, দুঃখ নাই, কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন। দুঃখজনক বিষয়, হাদি ভাই মৃত্যুর আজকে 3 সপ্তাহ ক্রস করে 4 সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই। এসব গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থা হাদি ভাইয়ের সাথে
আমরা ফেসিবাদে আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে, চোখের ইশারায়, সেখানেও গোয়েন্দারা চলে যাইতো না? চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে, সেখানেও চলে গেছে। আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে 6 মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দুপুরে জুম্মার নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনিরা আবার সীমান্তের উপরে চলে যায়। আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত, সেটি আমাদের জন্য লজ্জার। আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী, আমাদের দেশের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করে না, ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আপনারা হচ্ছেন ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান। আপনাদের দেশে যারা বিশৃঙ্খলা যারা করে, আপনাদের দেশে যারা বিচ্ছিন্নতাবাদী আছে, পৃথিবীর অন্য কোনো দেশ আপনাদের প্রতি যেন এমন আচরণ না করে, শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ। আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন, আপনাদের বিচ্ছিন্নতাবাদীর যেন কেউ না কেউ এভাবে শেল্টার না দেন। আগে এজেন্ট দেওয়া হয়েছিল, এজেন্ট মালিকের কথা মতো দেশ চালাইছে, যখন পালে নাই তখন আবার এজেন্টে আবার মালিক সরাই নিয়ে গেছে। এই ভারতের গুন্ডামির সাথে যারা আপোষ করে নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম। অত্যন্ত দুঃখজনক বিষয়, মানুষ তো মরার আগে, প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন মরার আগে আগ্রাসন বিরোধিতা, ভারতীয় যে গুন্ডামি আছে আমাদের দেশে, ভারতীয়রা একটা গুন্ডামি চালাইছে না? ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে, ঠিক করে দিছে না? এজেন্ট দিছে, বিভিন্ন ব্যাংকের এজেন্ট দেয় না? এজেন্ট দিয়া ফতেহাবাদের এজেন্ট দেয়, সুবিল এজেন্ট দেয়। দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণেই নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিকল্পনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সেখানে জানানো হয় পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। হাদি হত্যাকাণ্ডের বিষয়টি কিভাবে দেখছেন তারা, কিংবা গতকালের এই সংবাদ সম্মেলনে যে তথ্য পাওয়া গেছে সেটিকেই কিভাবে বিশ্লেষণ করছেন, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আচ্ছা, শরীফ হাদির মৃত্যুর যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে, এরপর এটা নিয়ে যে আন্দোলনগুলো হলো ইনকিলাব মঞ্চের শাহবাগে, ওইখানে ডিক্লারেশন হয়েছিল যে 7 তারিখের মধ্যে বিচারের একটা পূর্ণাঙ্গ মানে আমাদের কাছে না জানাইলে আমরা আন্দোলন বিস্তৃত করব এবং আমরা আরো বড় আকারে আন্দোলনে যাব। 6 তারিখে আল্লাহর রহমতে চার্জশিট দাখিল হয়ে গেছে। আপনারা অনেকে তো দেখছেন বা অনেকে দেখেন নাই। সেটা হইলো যে 17 জনের নামে চার্জশিট দাখিল হয়েছে। এর মধ্যে ওই খুনি ফয়সাল, এটা কনফার্ম, এবং খুনি ফয়সালের যে ভিডিও কন্টেন্টগুলো আমরা দেখছি, 3টা ভিডিও কন্টেন্ট এসে যে বিভিন্ন সময় কথাবার্তা বলছে, মিথ্যা কথা বলছে আর কি, সব এগুলো আমরা দেখছি। এগুলাও তারা পুলিশ আপনার তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে না, এগুলা এআই দিয়ে তৈরি না, যেটা আমরাও বলছি এটা এআই দিয়ে তৈরি না, এটা বোঝা যায়, তাই না? এবার পুলিশ এটা বলছে যে আমরা তদন্ততে এইটুকু জানতে পারছি, মোটামুটি ফাইনাল না, কিন্তু মোটামুটি জানা গেছে যে এইগুলা দুবাই থেকে সে করে নাই, এটা হয়তো ভারত থেকে করছে। কারণ দুবাইয়ের এনভায়রনমেন্ট আর ওর যে পিছনের ব্যাকগ্রাউন্ড শব্দ, গাড়ির হর্ন, প্লেন যাওয়ার শব্দ, এগুলো দুবাইয়ের। আর যে ওয়েদার এসে দুবাইয়ে বসে রয়েছে, যেভাবে তার ড্রেসটা দুবাইয়ের না, বা তার পিছনে যেটা চেয়ার ছিল লাল, এটা বোঝা যায় এটা দুবাইয়ের না, এটা পুলিশ কনফার্ম। কিন্তু এটা বড় ঘটনা না। ওকে প্রধান আসামি করা হয়েছে, আলমগীর সেকেন্ড আসামি, এবং অনেক বঞ্জামাইকে আসামি করা হয়েছে। এবং সবচেয়ে মূল আসামি হলো, এটা সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার, যে সিঙ্গাপুরে যাইয়া তারা জুন না জুলাই মাসে মিটিং করছে। এই ফয়সাল বাংলাদেশ থেকে গেছে, আর এখানে ছিল জাহাঙ্গীর রানক, হ্যাঁ, আর হইলো যে আমাদের মিরপুরের ভদ্রলোক এমপি, নামটা ভুলে গেলাম, মিরপুরের এমপি, আর বাপ্পি নামে মিরপুরের এক কমিশনার। এই 3 জনের নাম আসছে, কিন্তু আরো লোকজন ছিল প্লাস ফয়সাল। ওইখান থেকে মিটিং করে সে দেশে ব্যাক করে 55 লাখ টাকা তার ছেলের নামে একটা এফডিআর করছে, এটাও পুলিশ বের করছে।
এখন এটা চার্জশিট দিয়ে দেওয়ার পরে এর বিচার হয়ে যাবে। এখন মূল কথা হয়েছে কি ভাই, বিচার তো হয়েছে, আর অনেকেরই বিচার হয়েছে, বিচার হয়ে গেলে লাভ কি? যদি আমরা ধরে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এইখানে উসমান হাদির মামলার বিষয়ে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, এবং উসমান হাদির মামলা নিয়ে যে একটা চূড়ান্ত লিস্টও দেওয়া হয়েছে সেইটা নিয়েও কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।